অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান, আবাসন খাতের সংকট কাটাতে গিয়ে আমরা কি পরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি? উচ্চতা বাড়ানোই কি সব সমস্যার সমাধান? নগরায়নের মধ্যে আমরা প্রথম যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া শুরু করলাম সেটা হচ্ছে বিল্ডিং এবং আবাসন করতে হবে। সেটার জন্য আপনার খাল, বিল, নদী, নালা, ফ্লাড ফ্লো জোন সব ভরাট করে ফেলতে হবে। এই যে নগরায়ন প্রক্রিয়া, যে আপনাকে আগের যে ঢাকা শহর ছিল 90-এর দশকে, তখন সেই ঢাকা শহরে যে মাটিগুলো শক্ত, মানে সে অর্থ ভূমিকম্প ঝুঁকি মুক্ত ছিল, সেখানে নগরায়ন ছিল। কিন্তু পরবর্তীতে নগরায়ন সম্প্রসারণের ক্ষেত্রে আমরা দেখলাম নির্বিচারে আমরা ফ্লাড ফ্লো জোন ভরাট করলাম, জলাশয়, ডিটেনশন এলাকা ভরাট করলাম, এবং দেখা যাচ্ছে যে ঢাকা শহরে এক সময় 20%-এর মতো জলাশয়, জলাধার, জলাভূমি ছিল, এটা এখন কমতে কমতে 5%-এর নিচে নামলো। অনুরূপভাবে আমাদের যে সবুজ এলাকা, সেই সবুজ এলাকার পরিমাণও কমতে কমতে 5% এসে নেমেছে, অথচ একসময় 20%-এর উপরে ছিল। তাহলে পরিকল্পনার যে মৌলিক ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আমরা নষ্ট করে ফেললাম। আবার দেখেন, পরিকল্পনার ব্যালেন্সে একটা বড় বিষয়, আপনি যখন আবাসিক এলাকা তৈরি করবেন তখন কিন্তু তার একটা আবাসিক এলাকার একটা ডিসিপ্লিন থাকতে হয়, বিল্ডিংয়ের হাইটগুলো একটা সামঞ্জস্য থাকতে হয়। সারা পৃথিবীতেই তাই থাকে। আগে আমরা এলাকা ভিত্তিক হাইট জোনিং ছিল, যে কোন এলাকাতে 6 তলা, কোন এলাকায় 4 তলা, কোন এলাকা আরও বেশি। তো এখন দেখেন, আমাদের সেই ব্যাকরণটাকে ভেঙে দিয়ে আমরা একই এলাকায় 4-5 তলার পাশে 12-14 তলার ভবন করলাম, যার ফলে কোনো ভবনগুলোর ভেতরে আলো বাতাস ঢুকছে না। তাহলে আপনি তো একটা হাইট জোনিংয়ের যেই বেসিক গ্রামার সারা পৃথিবীতে প্রচলিত হয়, এইটার ব্যাপারে রাজুকে আমরা বারবার করে বলেছি আপনি হাইট জোনিং দেন। সেটা তারা, যেটা বাংলাদেশে ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসলো। অথচ পৃথিবীর কোথাও এরকম হয় না। আপনি কোথাও 30 তলার ব্লক হয়, আবার কোথাও 2 তলার ভবনের সারি। রাজুক তো দেবে না, রাজুকের লোকজনই তো এই আবাসন ব্যবসার সাথে জড়িত। একদম মৌলিক কথা বলেছেন, জানেন মানে আমরা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছি। আপনি যদি সত্যি কথা বলতে, যদি একটু ইন্সপেকশন করায়, দেখবেন রাজুকের বেশিরভাগ কর্মচারী তারা বিভিন্ন আবাসন ব্যবসার সাথে জড়িত, এবং যত রকম জমি জমা জালিয়াতি তার সাথে জড়িত। জি, এবং এই রাজুকের কর্মচারীদের একটা চক্র যেটা করেছে গত কয়েক বছর ধরে, যেই কোনো একজন ব্যক্তি যদি ভবনে পারমিশন নিতে যায় তখন বলেছে এই পারমিশনটা নিয়ে না, ফার বাড়বে তখন আইসেন। মানে এই যে চক্রের যে নেক্সাসটা, মানে তারা একদমই মানে সকল পর্যায়ে আছে। এবং এই যে মানে একটা ভালো শহর বানাতে গেলে তার যে গ্রামার সারা পৃথিবীতে একই রকম। এটা আপনি সিঙ্গাপুরেও যান, আর ঢাকা শহরে যান, অথবা ভিয়েতনামে যান, অথবা দিল্লিতে যান, অথচ এই গ্রামারগুলো নিয়ে কোনো আলোচনা নাই। এবং যখন আমরা পরিকল্পনাবিদরা বলছি, তারা জানে এগুলো নতুন কোনো কথা না, নতুন কোনো বাণী না, কিন্তু তারা বলে যে না, আপনাকে ঢাকা শহরে তো সব কিছু করতে দিতে হবে। সব কিছু করতে দেওয়ার মানে কি, আপনি যেখানে যা ইচ্ছা আপনি তা করতে পারবেন। এই যে একটা মানে বিশৃঙ্খল অবস্থা। অথচ দেখেন, এই যে রাজুকের কর্মকর্তা কর্মচারী যাদের চোখের সামনে বসিলার মতো একটা ফ্লাড ফ্লো জোনে, বেড়িবাঁধের উপরে এত বড় একটা শহর হয়ে গেল, মানে সারি সারি আপনার বহুতল ভবন, অথচ একজন রাজুকের কর্মকর্তা কর্মচারীকে এই অন্তর্বর্তী সরকার এসে দৃষ্টান্তমূলক কোনো কারো চোখে পড়ে না, এগুলো কারো চোখে পড়ে না। কোনো এখন নতুন যে আইন করা হয়েছে, সেই আইনে হচ্ছে যে কেউ ভবন বানালে তার পেনাল্টি হবে, ভালো কথা। তাহলে যারা এই যে মনিটর করা, এনফোর্স করার দায়িত্ব ছিল, তারা যে তাদের চোখের সামনে এত বড় ব্যত্যয়গুলো হলো, তাদেরকে ধরার জন্য রাষ্ট্র কি আইনের সংস্কার করেছে? এইখানে এই প্রক্রিয়াতে যারা প্রকৌশলীরা, যারা স্থপতিরা যুক্ত ছিলেন, যাদের ডিজাইন এই বিল্ডিংগুলো হয়েছে, তাদের আপনি কি পেনালাইজেশন করলেন? শুধুমাত্র বাড়ির মালিককে পেনালাইজ করে তো আপনি হবেন না। এবং আরো বিস্ময়কর, আগে আপনার টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টে আপনি যদি এই ধরনের ভায়োলেশন করেন, তার শাস্তি ছিল 5-7 বছরের জেল। এখন এটাকে কমিয়ে এনে মাত্র 2 বছর জেল করা হলো। তাহলে এই যে এটাকে কমিয়ে আনা হচ্ছে, মানে আপনি যে ভায়োলেশনের তো শাস্তি দিনে দিনে বাড়ে, তাহলে এটাকে আপনি কেন, কোন কারণে কমিয়ে নিয়ে আসবেন? তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে, যে এগুলো হচ্ছে যে ভয়ঙ্কর এক ধরনের প্রতারণা, যে প্রতারণার মাধ্যমে আপনি বারবার কি করছেন, যারা ব্যর্থ করে করছে তাদের একটা জরিমানা দিয়ে, এখন বলা হচ্ছে 5 গুণ জরিমানা দিয়ে আপনি এটাকে বৈধ করতে পারেন। তাহলে তাই যদি হয়, আজ থেকে 5 বছর পরে আরেকজন ভাববে যে আমিও তাহলে ভায়োলেশন করে বিল্ডিং করি, তাহলে আমিও 5 গুণ জরিমানা দিব। সেই জরিমানার পরিমাণ অল্প, যেমন আপনি 5 কোটি টাকার একটা বিল্ডিং বানিয়ে 10 লক্ষ টাকা জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছেন, অথবা বিল্ডিংটার মূল্য 5 কোটি টাকা, সেখান থেকে আপনি বাৎসরিক রিটার্নই পাচ্ছেন আপনার, হ্যাঁ, শত লক্ষ কোটি টাকা পাচ্ছেন। তাহলে এই যে একটা, এইভাবে আপনি সকল কিছুকে জায়েজ করছেন। তাহলে এটা যদি চলতে থাকে, এবং রাজুকের কর্মকর্তারা পারমিশন পাচ্ছে না, যারা এখানে ডেভেলপমেন্ট করেছেন, বিল্ডিং যারা বানিয়েছেন, তাদের কোনো পানিশমেন্ট আনা হচ্ছে না, যারা স্থপতি প্রকৌশলী প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন তারা পানিশমেন্ট, এখন শুধু বাড়ির মালিককে দেওয়া হচ্ছে এই আইনে। তাহলে অবশ্যই বাড়ির মালিককে অবশ্যই তাকে পেনাল্টি তো দিতেই হবে, কিন্তু আপনি এই চক্রের বাকি যারা আছেন তাদের পেনাল্টিটা কোথায়? এবং এত বছর ধরে যে আমাদের আইনগুলোতে ছিল 7 বছরের জেল দণ্ড হওয়ার কথা, সেই জেল দণ্ডটা কোথায় গেল?
তাহলে হঠাৎ করে এখন আপনি বলছেন যে শুধু জরিমানা দিলে হবে? তো যারা করেছে এই এক্সারসাইজটাই তো আমাদেরকে প্রতি মুহূর্তে আপনার ধ্বংস করছে। অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান, ঢাকার উপর চাপ কমাতে ঢাকার বাইরে আবাসন প্রকল্প কেন জনপ্রিয় হচ্ছে না? কেন সবাইকে ঢাকাতেই নিয়ে আসতে হবে? সকল সুযোগ সুবিধা ঢাকাতে দিতে হবে? ঢাকা তো বসবাসের অযোগ্য হয়ে গেছে বহু আগেই। একটা বিদেশি পর্যটককে ঢাকাতে আনা যায় না, এবং সর্বক্ষেত্রে আমরা এই সমালোচনাগুলো দেখেছি বিদেশি পর্যটকদের কাছ থেকে। মানে ঢাকাকে আপনি যে বাসযোগ্য করার মূল যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনাকে ঢাকার ডেভেলপমেন্টটাকে কন্ট্রোল এবং কোনো কোনো ক্ষেত্রে ফ্রিজ করতে হবে। তাহলে আপনি যদি কন্ট্রোল না করেন, ঢাকায় যদি আপনি আরও 10 কোটি মানুষের হাউজিংও বানান, তাহলে তো এই ঢাকা তো আসলে সারা বাংলাদেশের পপুলেশন নিয়ে আসবে। আপনি যদি মানে কোনো একটা বাহিনীর মানুষকে যদি আপনি আবাসন দিতে চান, তাকে ফ্ল্যাট দিবেন। এখন কি হচ্ছে, আপনি যেখানে যে বাহিনীকে আপনি প্লট দিচ্ছেন, তারা তো কি করছে, সেখানে 8, 9, 10 তলা ভবন করছে, সেখানে প্রত্যেকে আবার তার একটা ফ্ল্যাটে সে নিজে থাকে, বাকি সব বিক্রি করছে বা ভাড়া দিচ্ছে। যখন আপনি কাউকে প্লট দিচ্ছেন, প্লট মানে হচ্ছে সারা পৃথিবীতে আপনি 1-2 তলা ভবনকে আপনি থাকবেন। এটা হচ্ছে প্লট ভিত্তিক হাউজিংয়ের মূল কনসেপ্ট। হ্যাঁ, আর আপনি যখন মানুষকে আবাসন দিতে চান, তাহলে আপনি ফ্ল্যাট ভিত্তিক হাই রাইজ করেন। হ্যাঁ, সেখানে আপনি ফ্ল্যাট দিবেন। বেসিক কনসেপ্টের জায়গাতে পূর্বাঞ্চলে যাদেরকে প্লট দিয়েছেন, এটা ছিলই যে সেখানে 2-3 তলা ভবন করবেন, সেখানে মানুষ থাকবে। তাহলে আপনি যখন এখানে যখন ফ্ল্যাট বানানোর অনুমতি দিচ্ছেন, তাহলে তখন এই যে আপনি 8-10 তলা ভবনের অনুমতি দিচ্ছেন, তাহলে তো সে বিজনেস, মানে সে টাকা দিয়ে সে বিজনেস করছে। তাহলে মানুষের বৈষম্যটা আপনি তৈরি করছেন। যাকেই প্লট দিচ্ছেন, সেটা পূর্বাঞ্চলে একটা সাধারণ মানুষকে প্লট হোক আর আইন শৃঙ্খলা বাহিনীকে প্লট দিচ্ছেন, তাকে পুরোপুরি আপনি তাকে কোটিপতি বানানোর একটা স্কিম নিয়েছেন। এই যে স্কিমটা যদি রাষ্ট্র বন্ধ না করে, জনগণের গ্রামীণ মানুষের প্লট নিয়ে আপনি মানুষকে কোটিপতি বানাচ্ছেন, এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল না। রাষ্ট্র তো চাইলে এখন দেশের মানুষ থাকার জায়গা পাচ্ছে না। আপনি দেখবেন দেশের বাইরে অনেক প্রবাসীরা আপনার এই তাদের যে লটারির মাধ্যমে তাদের সুবিধা দেওয়া হচ্ছে, তারা এই প্লটটা পাওয়ার পরেই 5-10 কোটি টাকা বিক্রি করে দিয়ে টাকাটা দেশের বাইরে নিয়ে চলে যাচ্ছে। এই দায়টা তো পুরোপুরি রাষ্ট্রের। এই জিনিসগুলো দেখার কেউ নাই। জি, দুঃখজনক হচ্ছে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই, যে আবাসনের এই যে দর্শন, আবাসন কীভাবে বৈষম্যের মূল চাবিকাঠি হয়, এই আলাপটা তো শুরু করতে হবে। রাষ্ট্রে এই আলাপটাই নাই। মানে এত আলাপ হয়েছে, ফান্ড নিয়ে রাষ্ট্র এত মিটিং করলো, তাহলে আবাসনের দর্শন, আবাসন কিভাবে সমাজের বঞ্চিত মানুষকে আবাসনটা দেওয়া হবে, আবাসনের মাধ্যমে কিভাবে আমরা দৃশ্যমান এই যে প্রকট আয় বৈষম্যকে প্রদর্শন করা হচ্ছে, এটাকে কমানো হবে, এই আলাপটা তো রাষ্ট্রের কোথাও না কোথাও শুরু হওয়া উচিত। আবাসনের মাধ্যমে কীভাবে আপনার ঘরের ভেতরে আলো বাতাসটা ঢোকাবেন, সেই আবাসনের মডেলটা কী হবে, এই আলাপটা তো আজ তো আমরা শুরুই করতে পারলাম না। এবং আবাসনটা ধীরে ধীরে, এটা শুধু বাংলাদেশ না, বৈশ্বিকভাবে এই যে রিয়েল এস্টেট সেক্টরের কারণে আবাসনের যে কর্পোরেটাইজেশন হয়েছে, হ্যাঁ, এটা একটা পণ্য হয়ে গেছে। পৃথিবীতে সব কিছু পণ্য হওয়া যায় না, এবং এই যে পণ্যটাকে অবশ্যই তার বিজনেসের যে একটা আপনার সীমারেখা বেঁধে দেয়া, কতটুকু বিজনেস হবে, কতটুকু আপনার ওয়েলফেয়ার হবে, কতটুকু রাষ্ট্রের দায়িত্বের অংশ হবে, এই সীমারেখাগুলো তো আপনি ডিটারমিন করতে হবে। এটাই তো কল্যাণ রাষ্ট্র। রাষ্ট্র মানেই কল্যাণ রাষ্ট্র ইনবিল্ট। তাহলে এই কল্যাণ রাষ্ট্রের ধারণা থেকে রাষ্ট্র সরে এসে, যেটা আমরা এবার দেখলাম, সে পুরোপুরি আবাসন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার জন্য সে এসেছে, এবং সেই কাজটা সে করলো। এবং আমরা বারবার যখন পরিকল্পনাগত উদাহরণ দিয়ে, বৈশ্বিক উদাহরণ দিয়ে নিয়ে এসেছি, যে তারা সেটাকে তো আমলেই নিল না, বরঞ্চ বললো যে আমাদের কথা শোনা লাগবে না। ঠিক আছে, যাদের কথা শোনেন, যেই পরিবর্তন করেছেন, এইটা কি সমাজে বৈষম্য কমিয়েছে না বাড়িয়েছে? এবং এটা কি শহরের বাসযোগ্যতা কমাবে না বাড়াবে? এ থেকে বাংলাদেশের অন্য এলাকার সাথে এই যে ঢাকার যে বৈষম্য তৈরি হচ্ছে, এই রিজিওনাল ডিসপ্যারিটি, এইটার লাভটা কোথায়? সারা ঢাকা শহরে যেভাবে শিল্পপতিরা কৃষি জমি ভরাট করে শিল্পায়ন করছে, এবং যার ফলশ্রুতি সেখানে এমপ্লয়মেন্টের কারণে আবাসনের ডিমান্ড বাড়ছে, তাহলে আপনি কৃষি জমিতে শিল্পায়ন বন্ধ করার ক্ষেত্রে দৃষ্টিগ্রাহ্য কি পরিবর্তন এনেছেন? টঙ্গীর পর থেকে এই যে গাজীপুর, ভাওলের গড়, শালবন, এগুলো কিন্তু কিচ্ছু নাই। এগুলো সব আপনার ফ্যাক্টরি, সব দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরি। সব লুকিয়ে চুরিয়ে করতো, সামনে কয়েকটা গাছ ছিল, এখন একেবারে ওপেন করে ফেলছে। দেখবেন দোকান, মার্কেট বানানো শুরু করে দিচ্ছে। ঢাকা থেকে গাজীপুর পুরোটা একটা বড় শহর হয়ে গেছে। মানে এই যে এখন রিসেন্ট যে আপনার বৈশ্বিক সূচক আসছে না, ঢাকা জনসংখ্যা 3.5 কোটি, যেটা এতদিন বলছিলাম 2 কোটি, এগুলো এই কারণে বলা হচ্ছে, কেন ঢাকা তো ঢাকা নাই, ঢাকা গাজীপুর মিলে যে বড় শহর, দিকে নারায়ণগঞ্জ, এই যে বিশাল মেগাপলিসের বাইরে গিগাপলিসের দিকে যে আমাদের যাত্রা, এই কারণে অতি বড় শহর, যেটা তার ক্যারিং ক্যাপাসিটির 4-5 গুণ অতিক্রম করেছে, তার পরিবেশ ভয়ঙ্করভাবে দূষণ। যেই সাভার আজ থেকে 30 বছর আগে একটা ছিমছাম একটা গ্রামীণ এলাকা ছিল, সেইটা এখন ডিগ্রেডেড এয়ারশেড সরকার ঘোষণা করেছে। সরকার ঘোষণা করেই শেষ। তাহলে ডিগ্রেডেড এয়ারশেডে শিল্পায়ন বন্ধ করার জন্য সরকারের কোনো উদ্যোগ আপনি শুনেছেন? যে এই ডিগ্রেডেড এয়ারশেডে আর নতুন একটা শিল্প কারখানা আমি করতে দিব না, কারণটা এখানে পরিবেশ এবং মানে তার যে বাতাস আর বেশি নিতে পারছে না। তাহলে এই যে সেখানে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে সরকার সে হচ্ছে ছাড় দিচ্ছে। এবং এই যে এখনকার সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে আপনার যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রি করে,
তারা কেউ কি নদী দখল করে মেঘনা নদীর মোহনা, পদ্মা নদীর মোহনা, শীতলক্ষা নদীর পার ঘেঁষে এইভাবে ইন্ডাস্ট্রি করতে পারে? পৃথিবীর কোথাও কি এই ধরনের শিল্পায়নের মডেল রয়েছে? আপনি মেঘনার কাছে গেলেই দেখবেন কয়েকজন শিল্পপতি মেঘনাকে পুরাপুরি একদম গ্রাস করে ফেলছে। মেঘনার অর্ধেক পর্যন্ত, মাঝ নদী পর্যন্ত আপনি তাদের ফ্যাক্টরি চলে গেছে। এই জিনিসগুলো নিয়ে আমরা যেটা আশা করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পর, যে অন্তত এগুলো বিষয়ে কেউ দেখবে, কিন্তু এখন দেখছি যে অবস্থা ছিল তার চারু খারাপের দিকে যাচ্ছে।